প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়ভিত্তিক রিভিশন প্রোগ্রামে আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া। আমরা শুরু করছি। রেচন প্রক্রিয়া চ্যাপ্টারটি আমাদের এই এসএসসি লেভেলে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। চ্যাপ্টারটি খুবই ছোট এবং এর প্রতিটা লাইনই গুরুত্বপূর্ণ বলা চলে, এবং এখান থেকে একটি সৃজনশীল আমাদের এসএসসি পরীক্ষা অবশ্যই আসে। অবশ্যই প্রত্যেকবারই দেখা যাবে যে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘাটাঘাটি করি, প্রতিবারই একটা না একটা কোশ্চেন আসে। তো আজকে আমরা এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো জেনে নেব, সাথে সাথে কিছু ছোটো ছোটো ব্যাখ্যা জানবো, যেটা আমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন সলভ করতে ইজি হবে। তাহলে আমরা আমাদের আজকে আলোচনা শুরু করছি। প্রথম পেজ থেকে আমাদের তেমন কিছু পড়ার নেই, আমরা দ্বিতীয় পেজে চলে যাব। এখানে আছে আমরা এই অধ্যায় থেকে কী কী শিখতে পারবো। এই অধ্যায়ে প্রথমত আমাদেরকে জানতে হবে রেচন আসলে কি। রেচন হচ্ছে আমাদের একটি অন্যান্য মানবদেহে যে জৈবিক কার্যকলাপগুলো চলে, তার মধ্যে রেচন প্রক্রিয়া একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে আমাদের দেহ থেকে যে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে দেহ থেকে বের করে দেওয়া হয়। কারণ এই যদি বর্জ্য পদার্থগুলো আমাদের বডিতে থাকে, সেক্ষেত্রে আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। এখন এই এই প্রক্রিয়াটার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে হচ্ছে গিয়ে আমাদের বৃক্ক বা কিডনি। তাহলে প্রথমে এখান থেকে আমাদেরকে পড়তে হবে হচ্ছে গিয়ে রেচন প্রক্রিয়া কী। আচ্ছা, একটি জৈবিক প্রক্রিয়া যেটা আমাদেরকে হচ্ছে জানতে হবে, যার মাধ্যমে দেহে হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়। এর ফলে হচ্ছে আমাদের যে বর্জ্য পদার্থগুলো কোনো জমতে থাকলে বিভিন্ন রকমের অসুখ বা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের রেচন তন্ত্র কাকে বলে জানতে হবে। কয়ের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। যে তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় তাকে রেচন তন্ত্র বলে। এর মাধ্যমে অতিরিক্ত পানি, লবণ, জৈব পদার্থগুলো সাধারণভাবে রেচন প্রক্রিয়ায় বের করে দিয়ে দেহের হচ্ছে ভারসাম্য রক্ষা করা হয়। আর মানবদেহের প্রধান রেচনাঙ্গ হলো কিডনি বা বৃক্ক। বৃক্কের একক হলো নেফ্রন। এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। নেফ্রন হচ্ছে বৃক্ক বা কিডনির একক। এখন রেচন পদার্থ বলতে আমরা মূলত কি বুঝি? রেচন পদার্থ বলতে মূলত বোঝায় হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এর মধ্যে রয়েছে আমাদের হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিভিন্ন ধরনের লবণ। কারণ এটা আমাদের হচ্ছে গিয়ে অবজেক্টিভের কী কী ধরনের রেচন পদার্থ রয়েছে তা আমাদের জন্য আসে। আমরা এই চারটা হচ্ছে মুখস্থ থাকতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে ইউরোকম নামক এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে আমাদের মূত্রের রং হালকা হলুদ। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ যে কিসের উপস্থিতিতে আমাদের হচ্ছে গিয়ে ইউরিনের বা হচ্ছে মূত্রের রং হচ্ছে গিয়ে হালকা হলুদ হয়। আর আমিষ জাতীয় খাবার খেলে মূত্রের অম্লতা বা বৃদ্ধি পায়। আবার হচ্ছে গিয়ে তরি তরকারি বা ফলমূল খাবার খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়। মানে এই অধ্যায়ের প্রতিটা লাইনে কোনো না কোনো হচ্ছে গিয়ে আমাদের অবজেক্টিভ যদি আমরা প্রশ্ন করার মতো হচ্ছে গিয়ে ক্লু বা দেওয়া থাকে। সুতরাং প্রত্যেকটা লাইনই আমাদের ইম্পর্টেন্ট। তারপরেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু ভালো মতো মনে রাখবো। এখন আমরা জানবো হচ্ছে গিয়ে বৃক্ক নিয়ে। বৃক্ক নিয়ে কিন্তু আমাদের সৃজনশীলে হচ্ছে গিয়ে আসে যে বৃক্কের হচ্ছে গিয়ে আমাদের গঠনটা কীরকম, বা হচ্ছে গিয়ে আমাদের মধ্যে হচ্ছে দিয়ে একটা উদ্দীপক দিয়ে আসতে পারে, বা অনেক সময় আঁকতেও বলতে পারে। ধরো বৃক্কের প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে জানো। বৃক্ক কি মানবদেহ উদর গহ্বরের পেছনের অংশ। উদর গহ্বরের পেছনের মেরুদণ্ডের দুই দিকে বক্ষপিঞ্জরের নিচে অবস্থিত দুটি বৃক্ক হচ্ছে অবস্থান করে। প্রতিটা বৃক্ষ দেখতে হচ্ছে সিমের বিচির মতো এবং লালচে রঙের হয়। বৃক্ষের বাইরে এর পার্শ্ব হচ্ছে উত্তল, ভেতরের পার্শ্ব হচ্ছে অবতল। অবতল অংশের ভাঁজকে হচ্ছে হাইলাস বলে। হাইলাস কাকে বলে? এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে 1 নম্বরের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। হাইলাস বা হাইলাম হচ্ছে কাকে বলে। হাইলাসের ভেতর থেকে হচ্ছে ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং ধমনী বা বৃক্কে প্রবেশ করে। দুটি বৃক্ক থেকে দুটি ইউরেটার বের হয়ে আমাদের মূত্রাশয়ে প্রবেশ করে। প্রতিটা লাইন হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইউরেটারের ফানেল আকৃতির অংশকে হচ্ছে পেলভিস বলে। এটা আমাদের হচ্ছে কয়ে আসে। পেলভিস হচ্ছে গিয়ে কাকে বলে। রেনাল ক্যাপসুল কাকে বলে? এটাও আমাদের হচ্ছে গিয়ে কয়ে আসে। যে বৃক্ষ সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে হচ্ছে আবৃষ্ট থাকে, সেটাকে হচ্ছে রেনাল ক্যাপসুল বলে। এখন আমরা চলে যাব পরবর্তী পেজে। এই চিত্রটা হচ্ছে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দেখতে হবে, যে এই যে বাইরেরটাকে হচ্ছে কি আমাদের কর্টেক্স বলে, ভেতরের পার্টটাকে হচ্ছে মেডুলা বলে। এটা হচ্ছে আমাদের রেনাল ধমনী, এটা হচ্ছে রেনাল শিরা। ধমনীটা সাধারণত আমরা হচ্ছে গিয়ে রেড কালার দিয়ে হচ্ছে গিয়ে বা লাল কালার দিয়ে বুঝিয়ে থাকি। আর সেই শিরা হচ্ছে যে কোনো, শুধু রেনাল শিরা না, যে কোনো শিরা হচ্ছে আমরা নীল কালার দিই, এবং হচ্ছে ধমনী বোঝাতে আমরা হচ্ছে লাল কালার ব্যবহার করে থাকি। পেলভিস প্রত্যেকটা পার্ট আমরা হচ্ছে কি খুব ভালো মতো দেখবো। এবং হচ্ছে হাইলাস, যে ভিতরে ভাঁজকে, অবতল অংশে ভাঁজকে হচ্ছে হাইলাম বা হাইলাস বলে। এই চিত্রটা দিয়ে আমাদের যে সৃজনশীল দেওয়া থাকে সেই চিত্রটা আমাদের ভালো মতো দেখতে হবে। আর এই প্যারাটা হচ্ছে আমাদের হচ্ছে মুখস্থ করতে হবে প্রতিটা লাইনে। কারণ আমাদের যদি বলে যে বৃক্ষের লম্বজ চিত্র দিয়ে যে এর উদ্দীপকে চিহ্নিত অংশটি হচ্ছে ব্যাখ্যা করো বা হচ্ছে বিশ্লেষণ করো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অংশ এই ভিতরের বিশ্লেষণটুকু আমাদেরকে লিখতে হবে। যে ক্যাপসুল সংলগ্ন অংশকে হচ্ছে গিয়ে কর্টেক্স, যেটা আমরা অলরেডি হচ্ছে গিয়ে জেনেছি। ভেতরের অংশকে হচ্ছে গিয়ে মেডুলা বলে।
উভয় অঞ্চলে যোজক টিস্যু বা রক্তবাহী নালী দিয়ে গঠিত। আর হচ্ছে মেডুলা সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। মানে এখানে প্রত্যেকটা লাইনই আমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখা যায় হয়তো অবজেক্টিভে আসে, না হলে আমাদের হচ্ছে সিকিউতে হচ্ছে গিয়ে আসে। আর হচ্ছে বৃক্ষে প্রতিটি বৃক্ষে এক ধরনের বিশেষ নালিকা থাকে যাকে ইউনিফেরাস নালিকা বলে। এটা আমাদের কয়ে হচ্ছে গিয়ে আসে, কয়ের জন্য আমরা এটা মুখস্থ করব। এবং এই প্রতিটি ইউনিফেরাস নালিকায় নেফ্রন এবং সংগ্রাহক বা সংগ্রাহী নালিকা থাকে। নেফ্রন হচ্ছে আমাদের বৃক্ক গঠনের কার্যকরী একক, যেরকম আমরা হচ্ছে গিয়ে সমন্বয় চ্যাপ্টারে পড়েছি যে হচ্ছে নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের কার্যকরী একক, সেভাবে হচ্ছে নেফ্রন হচ্ছে আমাদের বৃক্কের কার্যকরী একক। প্রতিটা বৃক্কে আমাদের মোটামুটি 10 থেকে 12 লাখ নেফ্রন থাকে। নেফ্রনগুলো হচ্ছে মানে কোনো প্রকার কোনো হচ্ছে মানে সমস্যা দেখা দিলে বৃক্ক বা কিডনিতে হচ্ছে আমাদের প্রবলেম দেখা দিতে পারে। নেফ্রনের গঠন খুবই ইম্পর্টেন্ট। নেফ্রন সাধারণত দুইটা ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে রেনাল কর্পাসেল, একটা হচ্ছে রেনাল টিউবাল বা হচ্ছে মালপেজিয়ান অঙ্গ। দুইটা জিনিসই আমাদের শিখতে হবে, কারণ অবজেক্টিভ অনেক সময় মালপেজিয়ান অঙ্গ বলে দেওয়া থাকে। প্রতি রেনাল কর্পাসেল আবার গ্লুমেরুলাস আছে বিভক্ত। গ্লুমেরুলাসের দুটি অংশ থাকে, একটা হচ্ছে কি বোম্যান্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লুমেরুলাস। মানে নেফ্রনের যে মানে পুরো পার্টটা হচ্ছে আমাদের মুখস্থ থাকতে হবে, কারণ এটা হচ্ছে সৃজনশীল বা গ বা ঘয়ে আসবে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এটা গ বা ঘয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা বলেছি চ্যাপ্টারটা ছোট, কিন্তু চ্যাপ্টারের প্রত্যেকটা লাইনই আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। হয়তো অবজেক্টিভে আসবে, না হলে ক নাম্বারের প্রশ্নে আসে, না হলে হচ্ছে গিয়ে বড় প্রশ্ন আমাদের সিকিউর মধ্যে গিয়ে আসে। আমরা পরবর্তী পেজে চলে যাবো। পরবর্তী যে এই যে নেফ্রনের যে এই চিত্রটা, এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের খুবই মনোযোগ দেখতে হবে যে গ্লুমেরুলাসকে আমাদের পেয়ালার মতো একটি অংশ আবৃষ্ট করে রাখে, যেটাকে আমরা বোম্যান্স ক্যাপসুল বলি। আর এই যে ধমনীগুলো হচ্ছে অ্যাফারেন্ট ধমনী হচ্ছে ভিতরে প্রবেশ করছে, আর ইফারেন্ট হচ্ছে কি নেফ্রন থেকে বেরিয়ে যাচ্ছে। এই প্যাচন নালিকাটিকে আমরা দুই ভাগে বলতে পারি, যেটা সংখ্যা নিকটবর্তী, একটা হচ্ছে গিয়ে দূরবর্তী। এই যে ইউ আকৃতির অংশটাকে আমরা বলি হচ্ছে গিয়ে হেনলি লুপ। এখানে প্রায় ধমনী যে রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টারিওল হচ্ছে ক্যাপসুলের ভেতরে প্রবেশ করে 50টি জালিকা তৈরি করে আর বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকা সৃষ্টি করে। এসব রক্তজালিকা কোষে মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল সৃষ্টি করে। এখন হচ্ছে আমাদের মেন জানতে হবে যে হচ্ছে গ্লুমেরুলাসের কাজটা কি। মানে নেফ্রনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গ্লুমেরুলাস। গ্লুমেরুলাস হচ্ছে আমাদের বাসা বেঁধে যেমন ফিল্টার ইউজ করে, ফিল্টারের মতো কাজ করে, মানে আমাদের রক্তটাকে ফিল্ট্রেট করে। আমাদের বডির যে মানে রক্ত রয়েছে তা হচ্ছে মানে প্রতি লিটার রক্ত কণাই হচ্ছে গিয়ে আমাদের গ্লুমেরুলাসে যায়, সেখানে হচ্ছে গিয়ে যেটা পরিশ্রুত হয়, যেটা হচ্ছে গিয়ে আমাদের মানে আমাদের দেহের দরকার নেই, সেটা হচ্ছে গ্লুমেরুলাসের নাইট্রোজেনগুলোতে বর্জ্য পদার্থ হিসেবে আমাদের বডিতে হচ্ছে গিয়ে আমরা মানে আখ্যায়িত করি, সেটা হচ্ছে আমাদের মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। আর রক্তে যে বাকি পার্টটা মানে পরিশ্রুত পার্টটা হচ্ছে আবার আমাদের বডিতে ফেরত আসে। এটা হচ্ছে গ্লুমেরুলাসের মেইন পার্ট। যেরকম আমাদের ফিল্টার যেরকম কাজ করে, যে পানি যদি আমরা ফিল্টারে দিই, ফিরে ময়লা যে যা থাকা পানির মধ্যে সেটা হচ্ছে ছাঁকনিতে আমাদের আটকে থাকে, ভিতরে হচ্ছে গিয়ে আমাদের ফিল্টারিং করা পানিটা হচ্ছে নিচে পড়ে যায়, আমরা হচ্ছে পান করে থাকি। সেমভাবে গ্লুমেরুলাসে হচ্ছে রক্তটা হচ্ছে আমাদের পরিশ্রুত হবে, যা দরকার সেটা হচ্ছে বডিতে আবার ফেরত আসবে, আর যা আমাদের দেহের জন্য ক্ষতিকর তা হচ্ছে বডি থেকে মূত্রের মাধ্যমে বের করে দিবে। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে গ্লুমেরুলাসের কাজ কি। গ্লুমেরুলাস চাকরির মতো কাজ করে, এটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যে গ্লুমেরুলাস চাকরির মতো কাজ করে। আর এখানে এই অঙ্কগুলো আমাদের আছে রেনাল টিউবাল 3টি অংশে বিভক্ত, যে হচ্ছে গোড়াদেশীয় বা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা বা হচ্ছে গিয়ে হেনলি লুপ এবং হচ্ছে প্রান্তীয় প্যাঁচানো নালিকা। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি এখন বৃক্কের কাজটা কি। একটা মানব দেহের হচ্ছে প্রায় 1500 মিলিলিটার বা হচ্ছে 1.5 লিটার, এখানে 1500 মিলিলিটার বা হচ্ছে 1.5 লিটার মূত্র হচ্ছে আমরা প্রতিদিন ত্যাগ করে থাকি। এই মূত্রের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, নানা ধরনের ক্রিয়েটিনিন, বিভিন্ন ধরনের জিনিসপত্র হচ্ছে আমাদের মূত্রে থাকে, যে অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, নাইট্রোজেন কিন্তু বর্জ্য পদার্থগুলো হচ্ছে মূত্রে থাকে। মূত্রে কী কী থাকে এটা আমাদের অবজেক্টিভের জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে অবজেক্টিভের 4টা পয়েন্টে আমাদের মূত্রে কী কী থাকে না, যেহেতু 4টা জিনিস এখানে দেওয়া আছে, এর বাইরে যে কোনো একটা জিনিস অ্যাড করে দিলে মূত্রে কী কী থাকে না, বা আমাদের যে বহুপদীগুলো থাকে যে মূত্রে কী কী থাকে, ক বা খ যেটা সঠিক উত্তর হবে, যে 1 ও 2, 2 ও 3, 3 ও 4 এরকমভাবে দেওয়া থাকে, সেগুলোর জন্য এই যেগুলোর জন্য মাল্টিপল মানে জিনিস উদাহরণ দেওয়া থাকে সেগুলোর জন্য ভালোভাবে মুখস্থ করতে হবে আমাদেরকে। বৃক্কের কাজটা হচ্ছে 2 নম্বরের জন্য আসে বা হচ্ছে ক্ষয়। বৃক্কের কাজটা আমরা অবশ্যই যখন কোনো কাজ বা বলে আমরা এই প্যারা আকারে লিখবো না, আমরা হচ্ছে পয়েন্ট আকারে লিখবো। আমরা যে কোনো জিনিস হচ্ছে পয়েন্ট আকারে লিখলে আমরা হচ্ছে ভালো নাম্বার হচ্ছে তুলতে পারবো, কারণ টিচারদের চোখে পয়েন্টটা খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে চোখের মধ্যে পড়ে, দেখতেও হচ্ছে সুন্দর লাগে। যেমন গদবাদা লেখার থেকে পয়েন্ট করে মানে 5-6টা পয়েন্ট হচ্ছে লিখে দিলেই খুব সুন্দরভাবে চলে আসে।
আর বৃক্ক বা কিডনির ভেতরে নেফ্রন জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত মূত্র উৎপন্ন করে থাকে। তাহলে বৃক্কের প্রধান কাজ হচ্ছে মূত্র তৈরি করা, এটা মাথায় রাখতে হবে যে এই মূত্র সংগ্রহের নালিকার মাধ্যমে হচ্ছে বৃক্ষের পেলভিসে পৌঁছে দেয় এবং ইউরেটারের মাধ্যমে সেটা হচ্ছে মানে ইউরেটার হচ্ছে আমাদের যে আমরা যদি এই পিছনে এই ছবিটাতে হচ্ছে একদম প্রথমে যে আমাদের ছবিটা ছিল যে হচ্ছে এ হচ্ছে আমাদের দুইটা কিডনি এভাবে থাকে, কিন্তু দুইটা ইউরেটার হচ্ছে চলে আসে, এটা হচ্ছে আমাদের মূত্রথলি বা হচ্ছে আমরা এটাকে কি বলে ব্লাডার বলি ইংলিশে, বা হচ্ছে মূত্রথলি। আর এ হচ্ছে আমাদের মূত্রনালী যা দিয়ে আমাদের দেহের বাইরে বের হয়ে আছে। এই চিত্রটা আমাদের বোঝার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা বুঝতে পারবো আসলে মূত্র তৈরি করে ইউরেটার কি বা ইউরেটারের মধ্যে দিয়ে কোথায় হচ্ছে কিভাবে যাচ্ছে। যে মূত্রথলি মূত্র দিয়ে মূত্রথলি থেকে নির্দিষ্ট পর্যায়ে হচ্ছে পূর্ণ হয় এবং মূত্রত্যাগের ইচ্ছা জাগে মূত্রথলির নিচের দিকে অবস্থিত ছিদ্রপথে মূত্রনালীর মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। বেসিক্যালি হচ্ছে আমাদের প্রথমে কিডনি থেকে কিডনি দিয়ে মূত্রটা তৈরি হবে, সেটা হচ্ছে ইউরেটার দিয়ে মূত্রথলিতে এসে জমা থাকবে। এখন আমাদের কিছু আমাদের তো একটু পরপরই হচ্ছে ইউরিনে হচ্ছে গিয়ে বেগ হয় না, বা আমরা হচ্ছে ইউরিন হচ্ছে মূত্র ত্যাগ করি না। আমাদের হচ্ছে অনেকক্ষণ পরে যখন হচ্ছে আমাদের মূত্রথলিটা হচ্ছে গিয়ে তার যেহেতু লিমিট থাকে, অতটুকু যখন লিমিট ভরে যায় বা লিমিট ক্রস করবে, তখন এর আগে আমাদের মূত্র ত্যাগ করার যে হচ্ছে ইচ্ছাটা বা প্রবণতাটা তৈরি হয়। তার মানে ইউরিন যখন তৈরি হয় সেটা জমা থাকে হচ্ছে মূত্রথলিতে, তারপরে মূত্রনালী দিয়ে সেটা বা মূত্র ছিদ্র থাকে সেটা দিয়ে আমরা হচ্ছে দেহের বাইরে বের করে দিই। আর এর মধ্যে বৃক্ক আমাদের মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ হচ্ছে নিয়ন্ত্রণ করে বা অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, এটাও আমাদের হচ্ছে গিয়ে মনে রাখতে হবে। আচ্ছা, অসমো রেগুলেশন, এটা আমাদের খুব হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। অসমো রেগুলেশন হচ্ছে গিয়ে আসলে কি, আমরা বৈষম্য, এখানে কয়েকটা জিনিস হচ্ছে কি যে বৈষম্যভেদ্য পর্দা, বা এটা আমরা অবশ্যই জানি যে অভিশ্রবণ দিকে কী ছিল, যে বৈষম্যভেদ্য পর্দার মাধ্যমে, বৈষম্যভেদ্য পর্দাটা আসলে কি, এর মাধ্যমে হচ্ছে আমাদের দ্রব ও দ্রাবকের অণুগুলো হচ্ছে চলাচল করতে পারে। এর ফলে হচ্ছে কি আমরা অভিশ্রবণে দেখি কি যে কম ঘনত্বের স্থান থেকে আমরা বেশি ঘনত্বের স্থানের দিকে আমাদের পদার্থগুলো হচ্ছে গিয়ে পরিবাহিত হয়। সেভাবে হচ্ছে অভিশ্রবণের মাধ্যমে হচ্ছে আমাদের বৃক্কে অসমো রেগুলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, যে যৌবনের দিকে হচ্ছে চাপ প্রয়োগ করে সে অভিশ্রবণ বন্ধ করে দেওয়া সম্ভব। আর হচ্ছে এই প্রক্রিয়াটি আমাদের এর মাধ্যমে যে এই যৌবন এর জন্য সর্বনিম্ন যেটুকু চাপ প্রয়োগ করতে হয় সেটি হলো যৌবনের জন্য অভিশ্রবণিক চাপ। জীবদেহে পানি ও লবণের পরিমাণ ও ঘনত্ব এমনভাবে নিয়ন্ত্রিত হয় যাতে সামগ্রিক দেহে যে অভিশ্রবণিক চাপটা সেটা হচ্ছে ভারসাম্য বজায় থাকে। এটাই হচ্ছে অসমো রেগুলেশনের প্রক্রিয়া, যাতে আমাদের দেহে লবণ পানির যে হচ্ছে সামগ্রিক যে হচ্ছে চাপটা থাকে অভিশ্রবণের সাথে ব্যালেন্স হয়। এর মাধ্যমে আমরা হচ্ছে দেহের ভারসাম্য বজায় থাকে। আর দেহ হচ্ছে যেরকম আমরা হচ্ছে ব্যাপন চ্যাপ্টারে বা আগে পড়েছি ক্লাস 8 বর্ণনা চ্যাপ্টারে, যে হচ্ছে প্রশোধন হচ্ছে আমাদের প্রয়োজনীয় অমঙ্গল। কারণ বৃক্ষ যেরকম হচ্ছে দেহ থেকে প্রয়োজনীয় তুলনায় বেশি পানি দেহ থেকে বের করে দিলে যেমন বৃক্ষের জন্য ক্ষতিকর, বৃক্ষ হচ্ছে মারা যেতে পারে, সেরকমভাবে আমরা হচ্ছে বৃক্ষের মাধ্যমে মানব দেহ কি পানিটা হচ্ছে বের করে দিচ্ছি। আমরা যদি প্রয়োজনীয় অতিরিক্ত পানি দেহ থেকে বের হয়ে যায় আমাদের দেহের জন্য সেটা হচ্ছে ক্ষতিকর। কোনো কিছুই যেমন আমাদের জন্য হচ্ছে গিয়ে কমও ভালো না, সেরকমভাবে হচ্ছে বেশিও ভালো, যেটা হচ্ছে আমাদের ভারসাম্য ঠিক থাকে সেটাই আমাদের মানব দেহের জন্য হচ্ছে আদর্শ ধরা হয়। এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা পরবর্তীতে আমরা দেখবো যে বৃক্কের হচ্ছে রোগগুলা হচ্ছে কি হচ্ছে আমাদের রয়েছে। এছাড়া হচ্ছে এই প্যারাটা হচ্ছে একটু রিডিং দিয়ে আমাদের হচ্ছে পড়ে নিতে হবে, যেটা হচ্ছে এর ফলে আমাদের হচ্ছে বেসিক্যালি গ্লোমেরুলাস যখন হচ্ছে গিয়ে অকার্যকর হয়ে পড়ে বা বৃক্ক যখন হচ্ছে তার প্রপারলি কাজটা করতে পারে না, এর ফলে হচ্ছে কিছু লক্ষণ দেখা দেয়। যেরকম আমরা অন্যান্য সব চ্যাপ্টারেই পড়েছি যে ডায়াবেটিস হলে কিছু লক্ষণ দেখা দেয়, স্ট্রোক হলে কিছু লক্ষণ দেখা দেয়। এরকমভাবে বৃক্কের যদি কোনো প্রবলেম হয় কিডনির প্রবলেম হলে সেরকম কিছু লক্ষণ থাকে। প্রথমেই দেখা দেয় কি আমাদের হচ্ছে ইউরিন বা হচ্ছে মূত্রের একটা প্রবলেম হয়, যে হয়তো হচ্ছে গিয়ে ইউরিনটা প্রপারলি হচ্ছে গিয়ে আমরা ত্যাগ করতে পারছি না, বা ইউরিন থেকে হচ্ছে জ্বালা পড়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের শরীর ফুলে যাওয়া, শরীরে হচ্ছে পানি চলে আসে, বা বমি বমি ভাব হয় এরকম, বা হচ্ছে ব্যথা হতে থাকে, কিডনির এরিয়াটাতে আমাদের হচ্ছে কি ব্যথা হয়। তো এরকম কিছু সায়েন্স যখন আমাদের আসবে তখন আমাদের বুঝতে হবে তার আমাদের হয়তো বৃক্কে কোনো প্রবলেম হতে পারে। এর মধ্যে বৃক্কের রোগের মধ্যে একটা হচ্ছে কি বৃক্কে পাথর হওয়া, আমরা অনেকে শুনেছি যে কিডনিতে পাথর, এটা হচ্ছে মোটামুটি খুব কমন একটা কথা যে কিডনিতে পাথর হলে হচ্ছে সেটা যদি খুব বড় আকারে হয় সেটা তখন হয়তো অপারেশন করতে হয়। কিন্তু এর আগে হচ্ছে যে ছোটো আকারে থাকে সেটা হচ্ছে ওষুধের মাধ্যমে বা হচ্ছে খুব ছোটো হলে ওষুধও দরকার হয় না, এবং পানি খুব বেশি পানি খাওয়ার ফলে বা ওষুধ দেওয়ার ফলে সেটা কি মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। আর যখন হচ্ছে কি তার সাইজে খুব বড় হয় তখন হচ্ছে আমরা সেটাকে অপারেশনের মাধ্যমে দেহের বাইরে বের করে আনতে পারি। আর বৃক্কে পাথর হচ্ছে গিয়ে মেয়েদের থেকে ছেলেদের তুলনায় ছেলেদের একটু বেশি হয়, কারণ এর ফলে হচ্ছে এর কারণে আমরা অনেক বেশি
প্রোটিন ইনটেক করি, আমরা মানে যারা হচ্ছে যে কিটো ডায়েট বা অনেক কিছু করে, যে কিটো ডায়েটের ইয়াটাতে হচ্ছে যে আমরা হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণ হচ্ছে কম ইনটেক করব, প্রোটিনের পরিমাণ হচ্ছে বেশি ইনটেক করব। তো আমরা যখন আমিষটা হচ্ছে বেশি খাই তখন হচ্ছে আমাদের কিডনির উপরে প্রেশার পড়ে, তখনই আমাদের কিডনি নানা রকমের হচ্ছে গিয়ে কার্যকলাপ হচ্ছে গিয়ে মানে উল্টাপাল্টা থাকে, যখন ভারসাম্য রক্ষা করতে পারে না। এর ফলে হচ্ছে বৃক্ষে পাথর হওয়া বা বৃক্ষ অকেজো হওয়া, বিভিন্ন রকমের হচ্ছে জটিলতা দেখা দেয় বা আমরা সম্মুখীন হতে থাকি। এখানে প্রথমে আমাদের লক্ষণগুলো দেখতে হবে যে শরীর ফুলে যাওয়া বা হচ্ছে প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া, রক্ত মিশ্রিত প্রস্রাব যাওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া করা, ঘন ঘন প্রস্রাব হয়, ক্ষেত্রে বেশি প্রস্রাব বন্ধ হয়েও যাওয়া থাকে, যে প্রস্রাব অনেক সময় যে হচ্ছে আমাদের ক্যাথেটার পর্যন্ত দিতে হয়, যে নিজে নিজের প্রস্রাব ত্যাগ করার মতো অ্যাবিলিটি হচ্ছে একটা মানুষের থাকা থাকে, যে প্রস্রাব হচ্ছে না 3 দিন 4 দিন, পেট ফুলে গেছে, তখন হচ্ছে আর কিছু উপায় থাকে না, তখন আমাদের হচ্ছে ক্যাথেটার করতে হয়। যেমন আমাদের যদি হচ্ছে গিয়ে পায়খানা না হয়, সেটা আমাদের জন্য 7 দিন না হলে এতটা পরিমাণে হচ্ছে গিয়ে মানে মাথা ব্যথার কারণ হবে না, যদি মানে 24 ঘন্টা বা একদিনে যদি হচ্ছে গিয়ে আমাদের প্রস্রাব না হয় যতটা পরিমাণ মাথা ব্যথার কারণ আমাদের হবে, কারণ প্রস্রাব না হওয়াটা আমাদের বডির জন্য খুবই হচ্ছে গিয়ে ডেঞ্জারাস সাইন। কারণ প্রস্রাবের মাধ্যমে কেমন নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থগুলো আমরা বের করে দিতে পারি, আর যদি মানে প্রস্রাবই না হয় তাহলে বর্জ্য পদার্থগুলো হচ্ছে বডিতে থাকবে, আর বডিতে নানা রকম হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে প্রবলেম বা সম্মুখীন হতে হবে। আচ্ছা, এখানে এই জিনিসটা মনে রাখতে হবে যে মেয়েদের থেকে পুরুষের পাথর হওয়ার আশঙ্কা হচ্ছে বেশি থাকে, আর প্রাথমিকভাবে তেমন সময় ধরা পড়ে না। আর হচ্ছে এখানে যে ওষুধ বা অধিক প্রাণীর গ্রহণ, ওষুধ সেবনের ফলে হচ্ছে পাথর অপসারণ করা হচ্ছে, যা আধুনিক পদ্ধতিতে ইউটেরোস্কোপিক বা হচ্ছে আলট্রাসোনিক লিথোট্রিপসির মাধ্যমে হচ্ছে বৃক্ষে অস্ত্রোপচার করে পাথর অপসারণ করা সম্ভব। এখন হচ্ছে বৃক্ষ তো হচ্ছে যদি প্রবলেম হয়, আর যদি বিকল মানে হচ্ছে একদমই কাজ করছে না, যখন হচ্ছে যে একদমই কাজ করে, তখন আমাদের হচ্ছে কিভাবে চিকিৎসাটা নিতে হবে। এখন কিডনি চিকিৎসা আমরা দুই ভাবে নিতে পারি, একটা হচ্ছে ডায়ালাইসিস হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে ট্রিটমেন্ট, যেটা হচ্ছে মানে করতেছে আজকে করতেছে তো কয়েকদিন 3-4 দিন ভালো থাকবে, আবার হচ্ছে আবার করবে, এরকমও পেশেন্ট পাওয়া যায় যে সপ্তাহে হচ্ছে গিয়ে 2বার বা 3বার ডায়ালাইসিসের প্রয়োজন হয়। যখন আমাদের দুটা কিডনি হচ্ছে অকেজো হয়ে যায়, তখনই আমাদের বলা হয় যে কিডনি একদমই বিকল হয়ে গিয়েছে, ডায়ালাইসিসের পন্থা অবলম্বন করতে হয়। আর পার্মানেন্ট যদি কোনো ট্রিটমেন্টের কথা আমরা ভাবতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিডনি প্রতিস্থাপন করতে হয়, যখন নিকট আত্মীয় স্বজন বা হচ্ছে যদি অনেক সময় নিকট আত্মীয়র কিডনিতে মানে তাই বেশি হচ্ছে প্রতিস্থাপনের জন্য হচ্ছে সুবিধার, কারণ আমাদের টিস্যু ম্যাচ করার দরকার হয়, যে বাইরে থেকে সাধারণত মানুষের টিস্যুটা আমাদের খুব একটা হচ্ছে ম্যাচ হয় না। আমরা অনেক সময় দেখে থাকি যে কিডনির ডোনার খুঁজতেছে বা এরকম ডোনার পাওয়া গেলেও দেখা যায় যে টিস্যু ম্যাচ করে না, ফলে হচ্ছে আমাদের কিডনি প্রতিস্থাপন সম্ভব হয় না। তো আমাদের এখন প্রথমে যে ডায়ালাইসিস আর কিডনি হচ্ছে প্রতিস্থাপনটা সৃজনশীলে খুব আসে, যে কিডনিতে হচ্ছে চিকিৎসাটা আমরা কী করি, এটা হচ্ছে আমাদের সৃজনশীল ঘয়ে স্পেশালি বেশি পরিমাণে হচ্ছে আসে, গ এবং ঘয়, যে হচ্ছে আমাদের সাধারণত হচ্ছে যে মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত রক্তকণ, এইসব কারণেও হচ্ছে গিয়ে আমাদের কিডনি বিকল হতে পারে। ডায়ালিসিস বৃক্ষ সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম হচ্ছে ডায়ালাইসিস। এটা আমাদেরকে হচ্ছে মনে রাখতে হবে, যে যখন হচ্ছে আমাদের যখন কিডনিটা কাজ করে, তখন হচ্ছে আমাদের এটা ন্যাচারাল বা আল্লাহ প্রদত্ত হচ্ছে একটা জিনিস, যেটার মাধ্যমে রক্তটা আমাদের অটোমেটিকভাবে পরিশোধিত হচ্ছে। যখন হচ্ছে এটা বিকল হয়ে গেল, তখন মানে আমাদের আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করতে হবে। আর এই প্রক্রিয়াটার নামই কি আমাদের ডায়ালাইসিস। ডায়ালাইসিস সাধারণত একটা মেশিনের মতো, যেটাতে সাথে 2টা টিউব থাকে, একটা দিয়ে রক্তটা হচ্ছে গিয়ে মেশিনে যাবে, আমাদের দেহের যে রক্তটা থাকবে মেশিনে যাবে, সেখানে হচ্ছে পরিশ্রিত হবে, আবার আরেকটা টিউব দিয়ে যে পরিশ্রিত রক্তটা হচ্ছে দেহেতে হচ্ছে আবার ঢুকে যাবে, এর মাধ্যমে আমাদের বডির ফুল রক্তটা হচ্ছে পরিশ্রিত বা ফিল্টারিং করা হয়। ডায়ালাইসিস মেশিন যে এক প্রান্ত রোগীর টিউবের হাতে কবজির ধমনির সাথে এবং অন্য প্রান্ত কবজির শিরার সাথে লাগানো হচ্ছে সংযোজন করা হয়। ধমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত করানো হয়। এর কোষপ্রাচীর আংশিক ভেদ্য, এই বৈষম্য ভেদ্য, এটা হচ্ছে গিয়ে মনে রাখতে হবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসতে পারে। আর এখানে হচ্ছে টিউবটা একটি তরলের মধ্যে ডোবানো থাকে, যা হচ্ছে রক্তে প্লাজমার মতো কাজ করে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় হচ্ছে কি প্রতিস্থাপন। আর প্রতিস্থাপনকে কোনো ব্যক্তির কিডনি যখন অনেক সময় দেখা যায় ডায়ালাইসিস মানে রোগীর অবস্থা এতটাই খারাপ থাকে যে বারবার কারণ ডায়ালাইসিস একটা হচ্ছে অনেক কষ্টসাধ্য একটা প্রক্রিয়া, মানে রোগীর অনেক কষ্ট হয় বা রোগীর অবস্থা খারাপও হয়ে যায়, অনেক সময় রোগীর ফিজিক্যাল কন্ডিশন এতটাই খারাপ থাকে যে আমরা ডায়ালাইসিসটাও হচ্ছে আর বারবার কন্টিনিউ করা যায় না, তখন একটাই পদ্ধতি যে আমাদের প্রতিস্থাপন করতে হবে, এছাড়া হচ্ছে আর কোনো উপায় হচ্ছে থাকে না। তখনই আমরা হচ্ছে যখন একবারে অকেজো বা হচ্ছে বিকল হয়ে পড়লেই হচ্ছে আমরা তখন তার সুস্থ হয়ে প্রতিস্থাপন করা যায়। এর মধ্যে সাধারণত নিকট আত্মীয়ই আমরা হচ্ছে সাধারণত বেশি হচ্ছে প্রেফার করে থাকি। এছাড়া হচ্ছে আমাদের কি
মানে আমরা ব্রেন ডেথ মানুষকে বোঝায়। ব্রেন ডেথ বলতে যারা হয়তো কোমায় থাকে বা হচ্ছে যারা মাত্র মারা গিয়েছে, যাদের হচ্ছে কোনো অঙ্গ, যেটা মরণোত্তর চক্ষুদান যেরকম দেখেছি যে মানে সে মারা গেলে তার চক্ষুটা সে দান করে দিয়েছে, এরকম কোনো যদি হচ্ছে ব্যক্তি থাকে যে হচ্ছে তার ব্রেনটা আর কখনো কাজ করছে না, আমাকে ব্রেন ডেথ মানে সে কোমায় আছে, যার জ্ঞান কখনো ফিরবে না, এরকম রোগীর কাছ থেকেও আমরা কিডনি হচ্ছে নিয়ে থাকি বা হচ্ছে নিতে পারি যদি আমাদের টিস্যু ম্যাচ করে। প্রথমত একটা মাথায় রাখতে হবে যে সর্বপ্রথম দেখতে হবে আমাদের টিস্যু ম্যাচ করে কি। টিস্যু ম্যাচ না করলে কোনো সময় হচ্ছে গিয়ে আমাদের এই প্রতিস্থাপন করা হচ্ছে সম্ভব নয়। এখানে আর হচ্ছে তেমন কিছু না। কিডনি সংযোজনটা কাকে বলে এটা একটু হচ্ছে গিয়ে আমরা কয়ের জন্য হচ্ছে দেখতে পারি। আর এই মানে চ্যাপ্টারে তেমন কোনো কিছু মানে পেজটার মধ্যে আর কোনো কিছু হচ্ছে গিয়ে নেই। এই যে রিডিং মানে পড়তে পারি, সব প্রথম দেখতে হবে যে টিস্যু ম্যাচ করে কি না। আর সতর্কতা দেখতে হবে যে অনেক সময় আমাদের একটু দুর্বল লাগলে আমরা কি হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেলি বা তখন আমাদের বডিতে হচ্ছে কি সোডিয়ামের লেভেলটা হচ্ছে বেড়ে যায়। তো আমাদের যদি প্রয়োজন ছাড়া আমরা হচ্ছে বা ডায়রিয়া বা অন্য কোনো কারণ ছাড়া আমরা কখনোই অতিরিক্ত পরিমাণে স্যালাইন বা এরকম কিছু খাবো না। যে গরমে একটু ঘেমে গেলেই দেখা যায় যে হচ্ছে আমরা হচ্ছে একটু স্যালাইন খাই বা এরকমভাবে আমাদের মনে করে দুর্বল লাগছে, শরীরে অতিরিক্ত ঘাম হয়েছে, তার আমরা স্যালাইন খেলে আমাদের লবণটা হচ্ছে লবণের ঘাটতি পূরণ হয়ে যাবে। এটা কখনোই করা যাবে না, কারণ এর ফলে হচ্ছে কিডনিতে প্রেশার পড়াচ্ছে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে সতর্ক থাকতে হবে। এই জিনিস মেনে চলে যে আমরা হচ্ছে প্রপারলি হচ্ছে পানি পান করতে হবে। দিনে মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে 2 থেকে 2.5 লিটার পানি পান করতে হবে। এটা আমাদের বডির জন্য হচ্ছে উপযোগী। এর বেশি করলেও মানে আমাদের জন্য ক্ষতিকর, কম করলেও আমাদের জন্য ক্ষতিকর। এর ফলে একটা মানে পরিমিত পরিমাণ পানি হচ্ছে কিডনি সুস্থ রাখার প্রধান হচ্ছে উপায়। এছাড়া হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস একটু দিয়ে সচেতন রাখতে হবে যে হচ্ছে মানে সব কোনো খাদ্যাভ্যাসই বেশি পরিমাণ গ্রহণ করা যাবে না। যেমন আমিষ খাওয়া যাবে না বেশি, বা বেশি কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। সবগুলো আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এভাবে যদি আমরা যে নিয়ম শৃঙ্খলা একটা জীবনতান্ত্রিক মানে জীবনে হচ্ছে গিয়ে অভ্যস্ত হতে পারি, তা আমরা হচ্ছে আমাদের কিডনিকে হচ্ছে ভালো রাখতে পারবো। এই চ্যাপ্টার থেকে এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিসগুলা। আর মূত্রনালী সুস্থ রাখার উপায় হচ্ছে সেখান থেকে কিডনি মানে শিশুদের টনসিল বা খোসপে সাধারণত সাবধান হওয়া প্রয়োজন। ধূমপান ত্যাগ করতে হবে, ব্যথা নিরাময়ের ওষুধ সাধারণত ত্যাগ করতে হবে। ব্যথা পেইন কিলার যেগুলো বলে থাকি আমাদের, যেমন এনএসএডি যেরকম থাকে, প্যারাসিটামল হচ্ছে আইবুপ্রোফেন, নেপ্রোক্সিন যা যা থাকে, আমরা ব্যথার যতটা পরিমাণ সম্ভব আমাদের অ্যাভয়েড করতে হবে। মানে অনেকের হচ্ছে মানে মানসিক একটা থাকে যে একটু ব্যথা, একটু যে হাত পা ব্যথা, আমরা একটা নাপান খেয়ে ফেলি, একটা হচ্ছে গিয়ে পেন কিলার খেয়ে ফেলি। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ এই ব্যথার ওষুধগুলো হচ্ছে কিডনিতে অনেক এফেক্ট পড়ে। এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিকগুলো। এরপরে আমরা হচ্ছে আমাদের সৃজনশীল যে পার্টটা থাকে সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।